আমরা গতদিন দুইটা সংখ্যার গসাগু বা জিসিডি নির্ণয় এটার জন্য অ্যালগোরিদম কোনটা ফ্লোচার্ট দেখানো হয়েছে, অ্যালগোরিদম দেখা লাগে। তো লিখো, শুরু করো। লিখে আছে না কোশ্চিন? তো লিখে আছে দুইটা সংখ্যার গসাগু নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট যেহেতু আমরা করছি, অ্যালগোরিদম। ওকে, একটু এইখানে তাকাও, এসো। এসটা আউটপুট যদি আর ইকুয়াল টু 0 হয়, আর ডাবল ইকুয়াল টু 0 হয়। ক্লিয়ার আমার কথা? এবার বাই ইন কেস যদি এটা না হয়, যদি এটা না হয় মানে নো, এটা হইল না, তখন কি করা লাগবে? আবার চেঞ্জ করা লাগবে, শিফট চেঞ্জ করা লাগবে। লার্জটা হয়ে যাবে স্মল আর স্মলটা হয়ে যাবে আর। সে কতদিন আসো নাই? কতদিন আসো নাই? হ্যাঁ, তুমি আসো নাই? তাহলে কি প্রথম উদাহরণ লাগবে? কে কে আসো নাই? টাচ দেখি। গতদিন বলতে আগের দিন তো ছুটি ছিল। হ্যাঁ, কোনবার? বুধবার। হ্যাঁ, বুধবার। ঠিক আছে, তুমি তুমি 4-5 জন একটু খাটি, একটু একটু কষ্ট করে যাও। হ্যাঁ, বুঝবে না, দেখি লাভ আছে কোনো? এই যে কোনো ধরনের সংখ্যা, কোন সংখ্যা চুজ করেছিলাম? যে কোনো সংখ্যা নিলে আমার সমস্যা, মানে একটু ভালো সংখ্যা নেওয়া লাগবে। 12 আর 20 না? ঠিক আছে, ওটা নিলে একটু সুবিধা হবে। যে কোনো দুটো সংখ্যার গসাগু নির্ণয় করবা, তাও আবার প্রপার নিয়মে, যেটা অ্যাকচুয়াল নিয়ম ফলো করে বইয়ে, লজিক সহকারে। একটু খেয়াল করে দেখো, এই দুটো সংখ্যার গসাগু আমি নির্ণয় করতে চাই, বা ইন ইংলিশ জিসিডি নির্ণয় করতে চাই, তাহলে এইটার মধ্যে দুটো সংখ্যার কোনটা বড় কোনটা ছোট? এটা লার্জ আর এটা স্মল। তাহলে তুমি এইটাকে কখনোই গসাগু বলতে পারবে না। যারা গসাগু মানেই বুঝছো না, এই তো ঝামেলা হয়ে গেল এখন দেখছি। এই জন্য সবাই ক্লাস আসা লাগে, এই জন্য আমি কোনো ক্লাস ছাড়তে চাই না, মানে অর্ধেক অর্ধেক পড়ালেই সমস্যা। 20 আর 12 এইভাবে নির্ণয় করতে না? সেভাবেই করো না। 10, 6 আবার প্রথমে ঘুরে গেলাম, কি লাভ হইলো? 2, 5 আর কত? 3। গসাগু হবে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজর, মানে কমন কমন যে ভাগগুলা বা ভাগ দিয়েছো সেই নাম্বারগুলা, এই যে এইটা আর এইটার গুণফল, মানে 2 দুগুণে কত আসছে? 4। এটার জিসিডি বা গসাগু আসে 4। নর্মাল কথা, এবার তুমি বের করে আসো, কিন্তু এটা নেহাতে একটা বাচ্চাদের কাজ, মানে তোমাকে শর্টকাটে শেখানো হয়েছিল। এটা সাধারণ একটা শর্টকাট নিয়ম, ফর্মুলা। সো এটাকে আমি এইভাবে না করে এটাকে অ্যাকচুয়াল নিয়ম দিয়ে করার চেষ্টা করব। এখন অ্যাকচুয়াল নিয়ম করতে গেলে একটা সংজ্ঞা আসে, গসাগু কাকে বলে তার সংজ্ঞা। গসাগু হচ্ছে যে ভাজকের ভাগশেষ শূন্য, ওই ভাজককে ওই সংখ্যা দ্বয়ের গসাগু বলে। এটা একটা সুন্দর সংজ্ঞা। কীভাবে লেখাইছিলাম আমি জানি না, আজকে আরেকভাবে বললাম হয়তো বা, আই ডোন্ট নো কীভাবে লেখাইছে, যাও বুঝতে পারলে মিনিং এক থাকলে হলো। আচ্ছা, এই কথা বল না। তাহলে যেই ভাজকের ভাগশেষ শূন্য হবে ওই ভাজককেই আমি ওই সংখ্যা দ্বয়ের জিসিডি বলবো। কিন্তু এইখানে একটু খেয়াল করে দেখো, এখানে এমন দুটো সংখ্যা নিছি যার ভাগশেষ আসে হচ্ছে 8। ভাগ করার পরে ভাগশেষ কত আসলো? 8। তাহলে মোটেও কি এই স্মল নাম্বারটা, এটা স্মল আর এটা লার্জ, এই স্মল নাম্বারকে তুমি জিসিডি বলতে পারবা না। তখন ছোট্ট একটা রূপান্তর করা লাগতো, সেটা হচ্ছে এই 8কে, এটা তো রিমাইন্ডার তাই না? রিমাইন্ডার বা ভাগশেষ ইংলিশে বলে। এখন এই জিনিসটাকে তুমি আবার এক্সচেঞ্জ করে দিবা, এই 8টাকেই তুমি বানাই দিবা এস, আর হয়ে যাবে কি এস। আর এইখানে যে এসটা ছিল এইটা ঘুরে আসে এইখানে হয়ে যাবে এল এর মতো, এই যে এখানে। এবার তুমি ভাজ্য আর ভাজকটাকে চেঞ্জ করে ফেললে না? যেটা ভাগশেষ ছিল সেটা হয়ে গেল ভাজক, আর যেটা ছিল ওই পাশে ভাজক সেটা হয়ে গেল এখানে ভাজ্য, মানে উল্টা গিস। তাহলে এইখানে তুমি এইটুকু বলতে পারো যে এস বিলংস টু এল আর আর বিলংস টু এস। এবার একটু আমার ভাঙাও, 8 দুগুণে কত? 16। তাহলে 2 বার তো যায় না, কিন্তু 8 একে 8, অবশিষ্ট কত? 4। এবারেও কি ভাগশেষ 0 হইল? না, এবারও তো ভাগশেষ 0 হয় নাই। যেহেতু 0 হয় না, আমি এই 8কেও জিসিডি বলতে পারি না। তখন তুমি কি করবে? আবার ওই একই কাজ, যে এই 4কে মানে আরটাকে তুমি আবার এস বানায় নিচ্ছ, আর এইখানে যেটা এস হইল, মানে 8 থেকে এস হয়েছিল, ওটাকে আবার ঘোরা এসে এখানে বসাই লার্জ বানাই দিল। ওকে, তাহলে এই রূপান্তরটা এখানে এস এল হয়ে গেছে, আর 8টা হয়ে গেল এস। এবার 4 দুগুণে কত? 8, অবশিষ্ট কত? 0। যেহেতু রিমাইন্ডার আর 0 হয়ে গেছে, তার মানে এই 4ই হবে কি এই সংখ্যাদ্বয়ের গসাগু বা জিসিডি। ওটাই বলছিলাম আমি, যে ভাজকের ভাগশেষ শূন্য ওই ভাজকটাই ওই সংখ্যাদ্বয়ের গসাগু। তাহলে ওটা আমি নর্মালিও বের করলাম, এটা আমি মানে যেটা রিয়েল থিওরি সেটা দিয়েও বের করলাম। আলটিমেটলি অ্যান্সার তো সেম, অ্যান্সার অবশ্যই সেমই হবে। ক্লিয়ার আমার কথা? এখন এই জিনিসটাকেই আমি কিভাবে অ্যালগোরিদম আর ফ্লো চার্টে রূপান্তর করতে পারি সেটা তো দেখো। এইখানে এই ট্রানজিশনটা একটু মনে রেখো, এস থেকে যে এল হয়ে যাচ্ছে এটাও বুঝলে কেন হইলো। সেমভাবে আর থেকে এস হচ্ছে, এটার একটা রিজন ছিল। কোন রিজন? যখন আর 0 হচ্ছিল না,
আর যখন যখন 0 হচ্ছে না তখন তখন এস থেকে এল হয়ে যাচ্ছে আর আর থেকে এস হয়ে যাচ্ছে। এই জিনিসটা মনে রাখা লাগবে। এই আর এর সাথে সম্পর্ক, ভাগশেষের সাথে সম্পর্ক, রিমাইন্ডারের সাথে সম্পর্ক। যখন রিমাইন্ডার 0 হবে এসব কাহিনী আসবে না। যদি এখানে ডিরেক্ট রিমাইন্ডার 0 চলে আসতো, ধরো এখানে চলে আসলো, তখন আমি আর কিছু বলতাম এসব না, তখন অ্যান্সারই থাকতো এইটা। ওকে, সো এই জিনিসটাই আমি এখানে লিখছি যে স্টার্ট দুটা ইনপুট নিছি, এল আর এস অবশ্যই একটা ছোট বড় হবে, তাই না? নয়তো কেমনে তুমি আবার কষাগু নির্ণয় করবে, একই রকম হয়তো হয় না। তাহলে এইখানে এল আর এস আসলো, এইখানে এসে তুমি চাও যে এইটার ভাগশেষটা চেক করতে, অবশ্যই তোমার ভাগফলের দিকে কোনো ইশারা নাই, সব কিছু তোমার কোন দিকে, ভাগশেষের দিকে। তাহলে এইখানে আমি এসে ভাগশেষটা বের করছি, এই জন্য সূত্র হচ্ছে এইটা। পার্সেন্টেজ দিয়ে যে ভাগশেষ বের করে এটা তো শেখানো হয়েছিল মনে হয়, শেখায়নি? শিখাইছি তো অবশ্যই, এর আগে আসছে ওই যে জোড় সংখ্যা, তারপরে এই সব সব শেখানো হয়েছে এগুলা, আমি শেখানো আছে না, মনে আছে? হ্যাঁ, ওটাই তো, ওটাই তো। তাহলে এইখানে এই এল দুইটার কিন্তু মিনিং ডিফারেন্ট, এল স্ল্যাশ এস এইটা আলাদা বোঝায়, আর এল পার্সেন্টেজ এস এইটা আলাদা বোঝায়। এটা দিয়ে ভাগ ফল বের করা আর এটা দিয়ে ভাগ শেষ বের করা। এর দ্বারা তোমার একটু ক্লিয়ার করে নি। ধরো 20 পার্সেন্টেজ 12, বলো একটা এইটা আর একটা এইটা, কত আসবে অ্যান্সার? এটা পার্সেন্টেজ, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, একটা 20/12 ঠিক আছে, মানে ভগ্নাংশ চলে আসবে আর কি। 20 দিয়ে 12 দিয়ে ভাগলে ভগ্নাংশ আসে না? কত আসে কাটাকাটি করলে? 10, 6 আরও কাটে মনে হয় 5, 3 না? 5, 3 এই যে রকম একটা অ্যান্সার আসবে, মানে ভাগফলটা আসবে। আর এখানে কত আসবে? 8, এই যেটা আমি এখানে করে আসলাম। আমার কথাই বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা আমি বলতে চাইলাম যে আমার মেইন উদ্দেশ্য এখান থেকে ভাগশেষ নির্ণয় করা, তাই আমি এই যে সূত্রটা ইউজ করছি, এল পার্সেন্টেজ এস ইকুয়াল টু আর। এখন আরটা বের করলেই হবে না, বা চেক করা লাগবে 0-র সমান হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে ওখানকার যে এসটা ওটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে এইখানে আমি ইফ আর সমান সমান দেখানোর জন্য দুটা ইকুয়াল দেওয়া লাগে, এটাও বলা হয়েছিল ইকুয়াল টু 0। তাহলে যদি এইটা সত্য হয়ে যেত, যদি এটা সত্য হয়ে যেত তাহলে এইখানে ডিরেক্ট ওই যে এসটা ছিল ওটাই অ্যান্সারে আসতো, ওটাই জিসিডি হইতো, এস ইকুয়াল টু জিসিডি। আমি একটু শর্টে লিখলাম তোমাদের বোঝার জন্য, এস ইকুয়াল টু জিসিডি, বা লিখতে পারো জিসিডি ইজ এস, এইভাবে লিখতে পারো তোমার মতো করে গুছায় গেছায়। তাহলে এটা গেল। কিন্তু যদি এখানে না হইতো, একটু বুঝে কথাটা, যদি এখানে না হইতো মানে অ্যান্সারে আসলো না, তখন কিন্তু একটা রূপান্তরের প্রয়োজন ছিল, এসটাকে এল বানানো লাগবে আর আরটাকে এস। তাহলে এই জিনিসটাকে আমি তোমাকে আবার লিখা লাগবে, আমার এখানে জায়গারই স্বল্পতা। তাহলে এইখানে যদি আমি আবার লিখে দিই যে এটা সূত্র বা চেঞ্জ বা প্রসেস, এই যে প্রসেসটা আসছে দুইটা একসাথে লিখো, সমস্যা নেই। বড় হয়ে গেল বেশ, আরও তো হবে না সূত্র লেখার জন্য। কিছু কি মনে আছে তোমাদের, না মনে নাই? আর ইকুয়াল টু এস, তোমাদের বিশ্বাস হয় না? ওকে, তাহলে এই যে এই রূপান্তরটা প্রয়োজন, যখনই হবে না 0-র সমান হবে না তখন রূপান্তর করে আবার ভাগ লাগানো লাগবে, তাই না? রূপান্তর করছি করে কি আবার ভাগ লাগাইছি না, মানে দিয়ে ভাগশেষ চেক করছি না? তাহলে বলতো এখান থেকে এটা এখানে যাবে কিনা, যেহেতু ভাগশেষ আবার চেক করা লাগবে। তাহলে এখান থেকে ঘুরে এটা মুছে দিলাম, এখান থেকে ঘুরে এইখানে গিয়ে আবার চেক করবো। অনেকেই ভুল দিয়ে এইখানে লাগাই দিবা, এই কাজ করো না। আমি এখান থেকে আগে আর বের করব, তারপরে না চেক করব। তাহলে আরটা বের করাটা ইম্পর্টেন্ট। সো আমি এখানে থেকে ডিরেক্ট রূপান্তর করে নিয়ে আবার ভাগশেষ বের করব, আবার চেক করব, আবার না হলে আবার রূপান্তর হবে, আবার যাবে, আবার ভাগশেষ হবে, তারপরে কোনো না কোনো সময় মিলবে, অবশ্যই মিলবে, মিলতে তো বাধ্য। কথা কি বুঝছো আমার? ওকে, এখন ধরো সংখ্যা যদি থাকে এরকম 23 আর 25, এর মধ্যে কিছু হয়, তাহলে এর জিসিডি কত আসবে? 1, শিওর শর্ট একদম 1। তাহলে ওরকম ক্ষেত্রে 1ই আসবে, যেহেতু আসবেই না তাহলে কি আসবে? এটা বাদ। ওকে, আমার কথা বুঝতে পারছো? এটা ক্লিয়ার? এবার যারা আসছিলে না, ক্লিয়ার হয় নাই? ঠিক আছে, আমি এখন এইটা দেখে দেখে অ্যালগরিদম লেখার চেষ্টা করব, জিনিসগুলো দেখে দেখে বলার চেষ্টা করবা। ছোট্ট একটা বিষয় একটু বলে দিই, আমি এখান থেকে কিন্তু লুপের স্টার্ট করছি। লুপ এটা চক্রের মতো, লুপ মানে তো চক্র, যেটা বারবার বারবার ঘোরে। খেয়াল করে দেখো, যতক্ষণ না পর্যন্ত 0 আসবে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা এই পাশ দিয়ে যাওয়া আসা করবে না। ভাগশেষ বের করবে, চেক করবে, আবার উল্টাবে, আবার ভাগশেষ বের করবে, চেক করবে, আবার উল্টাবে, যতক্ষণ না পর্যন্ত 0 হচ্ছে। তাহলে এটা একটা লুপ। ওকে, সেটা একটা লুপের ধারাও, লুপের ফ্লোচার্টও বলতে পারো। এরকম লুপের ফ্লোচার্ট আমরা আরও একটা শিখবো পরে গিয়ে, ধারার জন্য। এখন না, আপাতত তুলে নাও যারা আসো নাই, আর যারা আসছো বা তোলা হয়ে গেছে তারা এখানে তাকাও। অ্যালগরিদম, অ্যালগরিদমের প্রথমেই ধাপ 1, ধাপ 1
ধাপ 2। ওকে, হ্যাঁ, ইনপুট এল আর এস গ্রহণ করি। ইনপুট শুরু করার পরে ইনপুট এল এস গ্রহণ করি। তারপরে ধাপ 3, তাকাও সূত্র আছে না, তাহলে সূত্রটা লেখা লাগবে যে এল পার্সেন্টেজ এস ইকুয়াল টু আর, প্রক্রিয়াকরণ করি, প্রক্রিয়াকরণ করি এই জিনিসটা। আমি কি এটা মুছে দেবো? এটা কাজ তো শেষ। প্রক্রিয়াকরণ করে দেখছো। তারপরে লাস্টে গিয়ে ধাপ 4, এই 4 আর 8 উল্টা পাল্টা হয় নাকি? ঠিক আছে, মানে ইংলিশ বাংলা সব মাথার মধ্যে গেছে উল্টা হয়। এবার এটা কন্ডিশন না, এটা কন্ডিশন না, তাহলে এটা ওইভাবেই লিখবা, কন্ডিশনটা সুন্দর করে গুছায় গাছায় লিখবা। তো যদি আর সত্য হয় তাহলে, যদি আর ডাবল ইকুয়াল টু 0 সত্য হয় তাহলে আউটপুট কোনটা আসবে? ওই এস না? তাহলে আউটপুট, তাহলে আউটপুট এই আউটপুট বানান বলেন হইল 9 তারিখ আমার বানান মূল বিষয় না, বুঝে নাই তোমরা কেউ? তো এই বোঝাই থাকি মানলাম। এস ছাপা, এস জিসিডি, এস ইকুয়াল টু জিসিডি ছাপাই। কয়েকদিন ধরে মেডিকেলে, মানে নেক্সট 2 দিন শুধু মেডিকেলে ছিলাম আমি না তো, আমি তো অসুস্থ ছিলাম, ওটা ঠিক হয়ে গেছে। তোমাদের অনেক ভাইয়া করছে অ্যাক্সিডেন্ট, পা ভেঙে গেছে। হ্যাঁ, পায়ের ওটা কি কয়, হাঁটু, মালয় চিনো তোমরা? মালয় গেছে উল্টাই, ওখানে ফ্র্যাকচার হয়েছে, মালয় ফাটে গেছে আর কি, ওটা ফুলে এরকম হয়েছে পা দিয়ে। ওটা আবার ঠিকঠাক করে রক্ত বের করে ওখান থেকে আবার হচ্ছে প্লাস্টার করে না, সে কালকে কেন শেষ হয়েছে, এটা রাত্রে কালকে। তারপরে ভালো হলো, মাঝখানে 2 দিন ছুটি ছিল। ওই ছুটি কিন্তু আমি দিই নাই, ওটা গোটা রাজশাহীর টিচার্স সমিতির সবাই দিচ্ছে, ওই জন্য আমাকে দেওয়া লাগছিল। ভালো হলো, 2 দিনের মধ্যে আমার কাজটা হইলো না তো, ঝামেলা তো ভালো। আচ্ছা, যদি আর ডাবল ইকুয়াল টু 0 সত্য হয় তাহলে আউটপুট এস ইকুয়াল টু জিসিডি ছাপাই। আর একটু তাকাও, যদি না হয়, আর যদি মিথ্যা হয়, একটু তাকাও তো খেয়াল করে, যদি এটা মিথ্যা হয় তাহলে এই জিনিসটাকে তুমি আবার মানে চেঞ্জ করবা না, এস আর এস এরকম হয়ে যাচ্ছে না? তাহলে এই জিনিসটাকে তুমি আরেকটা ধাপের মধ্যে লিখবা, একসাথে এত ঘিজিমিজি করো না, এখানে একটা ধাপের মধ্যে। তাহলে এই কথাটা উল্লেখ করে দিবা যে তুমি কোন ধাপে লিখতে চাও। এখানে ধাপ চলতেছে 4, তাহলে এর পরে তো লিখবা, তাহলে কথাটা উল্লেখ করে দিবা যে আর যদি মিথ্যা হয় তাহলে ধাপ 5-এ যায়, ধাপ 5-এ যায়, এই কথাটা একটু মনে রাখা লাগবে। এবার ধাপ 5-এ তুমি যেইটা প্রমিস করে আসছো ওইটাই এক্স্যাক্টলি বলা লাগবে, যে যদি এইটা মিথ্যা হইতো তাহলে এস হয়ে যেত এল আর আর হয়ে যেত এস। এবার এস ইকুয়াল টু এল ও আর ইকুয়াল টু এস প্রক্রিয়াকরণ করি, প্রক্রিয়াকরণ করি। হইল? শেষ কি আদৌ না, কারণ এটা প্রক্রিয়াকরণ করে আবার এখান থেকে ঘুরে চলে যাচ্ছে ওপরে, এই কথাটা উল্লেখ করে দেওয়া লাগবে। যদি এরকম না হইতো তাহলে এস থেকে এল আর আর থেকে এস, এবং পুনরায় কোন ধাপে যাওয়া লাগবে দেখো তো, এখানে আমি সূত্রটা কোন ধাপে লিখছি, 3 নম্বর না? এই কথাটা উল্লেখ করা লাগবে। এত প্রক্রিয়াকরণ করি ও ধাপ 3-এ যায়, এই কাহিনীটুকু, আর কিচ্ছু বলা লাগবে না। আমার শেষ, লাস্টে শেষ করে দেবো, এখান থেকেই লুপটা ঘুরতেছে। ধাপ 6 শেষ করি, লিখে নাও, শেষ করি। ধাপ 6 শেষ করি। এই হইল জিসিডি নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট বা গসাগু নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। তুলে নাও, এই বোঝা শিখেন কোনটা কি, তুলে নাও সব তুলে নাও, বই থেকে না তুলে নাও ঠিক মতো। বাইকের সাথে আমাদের স্বনামধন্য এরোপ্লেন রিক্সা আছে তো,
রাজশাহী রিক্সা অনেকগুলো, সব রিক্সা চালায় না, তোরা চালায় হচ্ছে এরোপ্লেন, বুঝছো? হ্যাঁ, ওই এরোপ্লেনের জন্য সমস্যা বেশি। ওকে, হইল, তোলা শেষ, ঠিক আছে। এবার পরবর্তী কোশ্চেন, আজকে মনে হয় এটাই সময় লাগবে, নাও তোলো। পরবর্তী কোশ্চেন, লিপ ইয়ার এর বাংলা হচ্ছে অধিবর্ষ, ঠিক বললাম নাকি? হ্যাঁ ঠিক আছে। অধিবর্ষ, শতবর্ষ, বহুবর্ষ, যাই হোক থাকে তো মনে হয়, বর্ষপঞ্জিকা নাকি কী কী থাকে, লিখো তোমরা অধিবর্ষ না অধবর্ষ, যাই হোক। হ্যাঁ তোমরা লিপ ইয়ার লিখো তো ভাই, ইংলিশে লিখো LEAP, লিপ ইয়ার নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লো চার্ট। লিপ ইয়ার নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লো চার্ট, লিপ ইয়ার বাংলা লাগবে। লিপ ইয়ার, আচ্ছা আমি লিখেই দিচ্ছি না, লিপ ইয়ার নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লো চার্ট। এই যে লিপ ইয়ার নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লো চার্ট, এইটা একটু মনে রাখো। আমরা একটা বেসিক জিনিস দিয়ে শুরু করব, কারণ এই লিপ ইয়ার সম্পর্কে এখনো অর্ধেক জাতি, অর্ধেক না 90% জাতি ভুল জানে, ভুল না 50% জানে আর 50% জানে না। তোমরা আজকে এটা বুঝতে পারবা। দেখো একটা বেসিক কোশ্চেন দিয়ে শুরু করি। খুবই কম সংখ্যক পোলাপাইন এই লজিকটা জানে, খুবই কম বলতে খুবই কম, হাতে গোনা কিছু। এটা যখন আমি ইন্টার পড়ছি তখন আমি জানতাম না, কিন্তু যখন আমি পড়াইতে আসছি মানে 3-4 বছর আগে, তখন আমি পড়ানো শুরু করছি আর কি। প্রথমে তো আইসিডি দিয়ে শুরু করি নাই, পরে 1 বছর পর থেকে আইসিডি শুরু করছিলাম। দেখো আইসিডি যখন শুরু করলাম তখন যখন এগুলো আর কি বইটা ঘাটাঘাটা শুরু করলাম, তখন দেখলাম এই লিপ ইয়ারের কনসেপ্ট আমি জানতাম একভাবে। মানে আমিও সত্য বলতে তোমাদের মতোই অত তো হাইপার স্টুডেন্ট না, যেরকম ভাব মানে শিখতে শিখতেই পর্যন্ত। তখন দেখলাম যে লিপ ইয়ারের ম্যাক্সিমাম সমস্যা আমাদের ম্যাক্সিমাম জন, যে কোনো মানুষকে তুমি বলবে সবাই জানে হচ্ছে 50%, বাকি 50% কেউ জানে না। এই সমস্যাটা তোমাকে আমি এখনই ধোয়াই দিচ্ছি। দেখো একটা কোশ্চিন আসছিল ভারতের একটা, ভারতে ইউপিএসসি বলো এটাকে, হ্যাঁ আমাদের বিসিএস হয় না, ভারতে ইউপিএসসি বল, ওখানে একটা কোশ্চিন আসছিল। এই কোশ্চিনটা থেকে একটু ধরতে পারবা, তুলো না কোশ্চিন তোমার দরকার নেই, এটা সাধারণ জ্ঞানের কোশ্চিন মনে করো, কিন্তু শেখানোর জন্য মানে একটু ইন্টারেস্টিং দেখার জন্য জিনিসপত্র দেখান। এটা কোশ্চিনে বলা আছে কোনো এক ব্যক্তি, ব্যক্তি না মানে একটা শিশু, নবজাতক শিশু, ও জন্মগ্রহণ করছে। কোনো শিশু, আচ্ছা কোশ্চিনটাই লিখি, আরে না তোমরা শুধু বলবা, প্রয়োজনে তোমরা লিখে রাখো, সমস্যা নাই, নাও সাধারণ জ্ঞান। কোনো শিশু 1800, এই 1800, আচ্ছা ঠিক আছে 1800, একটু দাঁড়াও, এই জন্য বাংলা ইংলিশ করা লাগে না, বুঝতে কি অভ্যাস হয়ে গেছে, আমি ম্যাথের হওয়ার জন্য হয়েছে কি বলতে বল 1896, আচ্ছা ঠিক আছে। কোন এক শিশু 1896 সালের ফেব মানে তো বোঝো নাকি, এটা আমার ফেব্রুয়ারি বাংলা লিখতে বলো না, বাদ দাও। ফেব্রুয়ারি জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করলে জানোই যখন অত অপমান করার দরকার নাই, সামনে দেখাও। কোন শিশু 1896 সালের 29শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করলে তার পরবর্তী জন্মসাল কত, মানে জন্মদিন কবে, তার পরবর্তী, এই দাঁড়াও, জন্মদিন কোন সালে, দাঁড়াও রিল্যাক্স। আমার কি মনে হয়, তোমাদের কি মনে হয় যে আমি লিখছি এটা? এই সিম্পল জিনিস তোমাদের আমি লিখবো, এই হয়েছে আমরা গাও, খেয়াল করো আমি অপশন দিয়ে দিচ্ছি, লেট অ্যাজিউম, ইচ্ছা মতো দিচ্ছি, ওইখানকার অপশন আমার মনেও নাই, আমি আমার ইচ্ছা মতো দিচ্ছি। প্রথমে তোমাদের সব থেকে চয়েসফুল 1900, তারপরে আর একটু বাড়ায় 1901, সরি একটু বেশি হয়ে গেল 1901, দাঁড়াও দেখি আগেই কেন, 1904, রিল্যাক্স, হচ্ছে দাঁড়াও 1999 কেমন হয়, 1899, সরি 1899, কয়টা হলো? ওকে না আর অপশন লাগবে তাই বলো। 29 পর, হ্যাঁ এটা তো তুমি আমি না সবাই জানি আমরা। তাহলে তোমাদের সেন্স অনুসারে আমরা মোস্ট অফ দ্য পিপল জানি যে 4 বছর পর পর লিপ ইয়ার হয়, তাই না? এখন কেন হয় এটা জানি না, খালি জানি যে 4 বছর পর পর হয়,
যে 28 দিনের পরিবর্তে ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে। এখন এই লজিকটা ঠিক একদম ভুল না, ঠিক এটা ঠিক, এটা 50% ঠিক, কিন্তু এর পিছনে আর একটা সত্য লুকায় আছে যেটা এই কোশ্চিন দিয়ে প্রকাশ করা যায়। কারো কোনো গেসেস, অ্যানি গেসেস, কে কথা শুনছো দেখছো ভিডিও, অনেক কন্টেন্ট আছে এটা নিয়ে, অনেক নাই, হাতে কোনো কয়েকজন অবশ্যই, খুব বেশি নাই, খুব বেশি বলেও না, কারণ বুঝে না অনেকে ক্যালেন্ডার সম্পর্কে, জানো? ঠিক আছে, আমি একটা বিষয় বলি, হ্যাঁ আমি তো জানি, ফ্লেক্স তো নিবই, আমি তো জানি। আচ্ছা ফ্লেক্স নেওয়ার বিষয় না, আমি বলি শোনো, বিষয় হচ্ছে আমাদের ক্যালেন্ডার বা যেই আমরা কি বর্ষপঞ্জিকা বলি, এই বর্ষপঞ্জিকা তৈরি হয় দুটা নিয়ম দিয়ে। 1712 সালে একবার ক্যালেন্ডার থেকে একদিন হারা গেছিল, এই একই কারণের জন্য। এইখানে যে সমস্যাটা আছে ওই সমস্যার জন্য ওইখানে একদিন হারা গেছিল 1712 সালে। এরকম আরও একবার হয়েছে আগে, অবশ্য অত সাল আমার মনে নেই। লাস্ট যেটা সমস্যা ছিল ক্যালেন্ডারে এই ধারণার জন্য, সেটা হচ্ছে 1712 সাল, একটা দিন পৃথিবী থেকে গায়েব হয়েছে। তবে ওইটা গায়েব তো হয় না, তুমি তো তোমার সময় পার করছো, কিন্তু গণনার ভুলের জন্য একটা দিন না হয়ে গেছিল। এখন ওই জিনিসটাকে মেক আপ করার জন্য পরে ক্যালেন্ডার সিস্টেম একটু চেঞ্জ আনা হয়। এটা করো, এই জিনিসটা আসছি, দাঁড়াও তোমাদের একটু বোঝায় আগে, তারপরে তোমরা অ্যান্সার বইলো, তোমরা অ্যান্সার বইলো, কথা বলো না, দেখাও সব কিছু বুঝাই বলি, আমি অত পাড়াপাড়ি করতে যাচ্ছি না, একটাই কোর্স। আচ্ছা, মেনলি আমরা জানি যে এক বছর বা এক ইয়ার কত দিনে হয়? 365 দিন, বলো 47 মিনিট 48 সেকেন্ড, 47 সেকেন্ড ধরে অনেকে, 48 সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে ডে, এইটা মিনিট, আর এটা সেকেন্ড। এখন খেয়াল করো, আমি ধরতেছি এইটা, এই কথা বলো না, আমি ধরতেছি এইটা, তাই না? 365 দিন, ওই ঘন্টা, ঘন্টা লিখো নাই, 5 আওয়ার, তারপরে 47 মিনিট 48 সেকেন্ড, এই যে হিসাবটা বুঝছো তুমি, এইটা ধরো, এইটা দিয়ে আমরা এক বছর কাউন্ট করি, কিন্তু এই যে সময়গুলো এক্সট্রা বেঁচে যাচ্ছে, এটা কি ফ্যাক্ট না? তখন এইখানে দেখো 5 ঘন্টা আছে, যদি অ্যাপ্রক্স 6 ধরে নাও, সমান সময় 6 আওয়ার ধরে নাও, দাঁড়াও আমি বলি 4 বছর ধরি, তাহলে 4 ছক কত হচ্ছে? 24। তো এই জন্য 4 বছর পর পর তোমার লিপ ইয়ার আসে, এই জন্য যে কোনো সালকে 4 দিয়ে তুমি ভাগ করো, তাই না? আচ্ছা আমি জানি, ভালো, সমস্যা নেই। তাহলে এইটা 4 ইয়ার, বুঝতে পারছি যে 4 ইয়ার পর পর একদিন এক্সট্রা কাউন্ট করা হয়, দিয়ে ফেব্রুয়ারি মাসের যেদিন পড়বে আর কি, ফেব্রুয়ারি মাসের 28 তারিখের পরিবর্তে কত তারিখ হয়? 29 তারিখ। ঠিক আছে, হইল। এখন এই জিনিসটা বুঝছো, ঠিক আছে, এইটা দিয়ে আমরা বুঝি, কারণ আমরা জন্মগ্রহণ করছি হচ্ছে মাঝামাঝি সময়। আমি ধরো 2000 সাল, তোমার 2007-এ, তুমি মরবাও 2000 সালের মধ্যেই, তুমি কি 21 যেতে পারবা? 100 বছর বাঁচবা তুমি? অসম্ভব ব্যাপার। তাহলে স্বাভাবিক বিষয়, তোমার লাইফ টাইমে যত সাল পড়বে তুমি সবগুলা 4 দিয়ে ভাগ লাগাবা, পড়লে ভাগ গেলে যদি নিঃশেষে বিভাজ্য হয়, মানে ভাগশেষ 0 হয়, তাহলে বলবা যে হ্যাঁ ওটা লিপ ইয়ার, আর না হলে লিপ ইয়ার না, তুমি কমনলি বলতে পারবা। কিন্তু এর মাঝে আরেকটা ছোট্ট বিষয় আছে, সেটা হচ্ছে এইখানে খেয়াল করে দেখো, এই যে এইখানে আমার কিন্তু এক্স্যাক্টলি 6 ঘন্টা ছিল না, ছিল কি না? ছিল কত? 47। মানে এইখানে অলমোস্ট 12 মিনিট ধরে নিচ্ছে, আমি 12 মিনিটের মতো এক্সট্রা আমি ধরে নিয়ে 6 ঘন্টা পূজাইছিলাম, পূজাই নাই? এই যে 6 ঘন্টা এক্সট্রা পূজাইছে, মানে 6 ঘন্টা এক্সট্রা নিয়ে ধরলাম, 6 মিনিট, সরি কত, 12 মিনিট এক্সট্রা নিয়ে যে 6 ধরছি, এই 12 মিনিটের জন্য, এই 12 মিনিটের জন্য 100 বছর পর পর, অর্থাৎ 400 বছর, 100 বছর ধরে নাও, মানে শত বছর তো বোঝো, 100, 200, 300, 1700, 1800, 1900, 2000, বোঝো তো এগুলাম। তাহলে এই 400 বছর পর পর যেই শতবর্ষগুলান থাকে, সেইগুলাকে আবার লিপ ইয়ার ধরা হয় না। কিছুই বোঝো না, আমি জানি, কিছুজন বুঝছো, কিছুজন বোঝো নাই। তাকাও, আমি একটু বলি, আরেকটু ভাঙাই, তোমাদের এটা একটু সমস্যা হতে পারে। যে কোনো সালগুলাকে দুটা ভাগে ভাঙাও, একটা হচ্ছে শতবর্ষের মধ্যবর্তী সাল, যেগুলো ভাঙা ভাঙা সাল, আর একটা শতবর্ষ সাল। যেরকম ধরো আমরা 2000 থেকে 2100-এর মধ্যবর্তী, মানে এই দুটাকে কি বলছি? শতবর্ষ। এটা একটা শতবর্ষ, এটা একটা শতবর্ষ, হইল? ওকে। কিন্তু এর মধ্যবর্তী কিছু সাল আছে, 2001 থেকে শুরু করে 2099 পর্যন্ত, এগুলো মধ্যবর্তী না? তাহলে যে কোনো সালকে তুমি দুইটা ভাগে ভাঙছো, একটা হচ্ছে মধ্যবর্তী, শতবর্ষের মধ্যবর্তী সাল, আর একটা হচ্ছে এক্স্যাক্ট শতবর্ষ। এখন এই যে মধ্যবর্তী সাল আছে, এইগুলাকে চেক করার জন্য তুমি 4 দিয়ে ভাগ করলে আরামসে পেয়ে যাবা। কিন্তু যখন একটা শতবর্ষকে তুমি চেক করবা, তখন অবশ্যই তোমাকে 4 দিয়ে না 400 দিয়ে ভাগ করা লাগবে। ওকে। যদি কোনো শতবর্ষ 400 দিয়ে ভাগ যায়, মানে ভাগশেষ 0 আসে, তাহলে ওইটা লিপ ইয়ার
হবে, আর যদি না হয় তাহলে লিপ ইয়ার হবে না। এটার মতোই কাহিনী। এখন এই যে 400 বছরের পর পরের কাহিনী, ওটা আসছে এইখান থেকে, যে এইখানে অলমোস্ট 12 মিনিট কম ছিল। তাহলে এই 12 মিনিট কমকে পূজানোর জন্য বা এটাকে ফুলফিল করার জন্য 400 বছর পর পর যে সালটা পড়ে সেটাকে আবার লিপ ইয়ার ধরা হয়, মানে শতবর্ষের জন্য। মানে শতবর্ষের ক্ষেত্রে কিন্তু যে কোনো শতবর্ষ, তুমি 2000 বলো, 3000 বলো, 1700 বলো, 1800 বলো, সবগুলা কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, যায় না? যে কোনো শতবর্ষকে 4 দিয়ে ভাগ করা যায়, কিন্তু ওই ক্ষেত্রে 4 দিয়ে না, কত দিয়ে ভাগ করা লাগবে? 400 দিয়ে। তাহলে আমি যেটা বোঝাতে চাইলাম যে নিয়ম এখানে দুইটা। একটা হচ্ছে যে কোনো শতবর্ষের মধ্যবর্তী সাল, সেটাকে দেখার জন্য কত দিয়ে ভাগ করা লাগবে? 4 দিয়ে ভাগ করা লাগবে। আর যে কোনো শতবর্ষ চেক করার জন্য কত দিয়ে ভাগ করা লাগবে? 400 দিয়ে। এই লজিকটা বুঝতে পারছো? এইটুকুই জাস্ট। আর ওই জিনিসটা আসছে এখান থেকে। এখন এগুলো তোমরা বুঝলে বুঝো, না বুঝলে নেই, আমার লাগবে শর্ত। দুটো শর্ত। একটা হচ্ছে শতবর্ষ লিপ ইয়ার হবে কি হবে না এটা চেক করার জন্য কত দিয়ে ভাগ করা লাগবে? 400। আর যে কোনো শতবর্ষের মধ্যবর্তী সাল লিপ ইয়ার হবে কি হবে না সেটা 4। এবার তোমরা কোশ্চেনের অ্যান্সার করো। আমি জানি যে 1896 সাল, এর পরবর্তী 4 সাল পরে, মানে এটা যদি লিপ ইয়ার হয় তাহলে তার পরবর্তী 4 সাল পরে লিপ ইয়ার হবে, কিন্তু এটা কোন সাল পড়তেছে? শতবর্ষ না? তাহলে এখানে কি 4 দিয়ে ভাগ করলে হবে? ভাগ করবো কত দিয়ে? 400 দিয়ে। 1900-কে 400 দিয়ে ভাগ করা যায়? যায় না, কিন্তু নিঃশেষে বিভাজ্য হয় না, এই জন্য 1900 হবে না। কত হবে অ্যান্সার? 1904। শেষ। বুঝতে পারছো আমার কথা? তার মানে এই বেবিটা যেটা জন্মগ্রহণ করছিল, যদিও বেবি না, আমার ভাইয়ের থেকেও বড়, সেটা বড়ের বিষয়। যাই হোক, এই যে বেবিটা জন্মগ্রহণ করছিল, এটার জন্মদিন আসছে হচ্ছে 8 বছর পরে। খুবই আনলাকি, খুবই আনলাকি। বুঝতে পারছো যে 8 বছর পরে ওর জন্মগ্রহণ, 4 বছরের মধ্যে আসছেই না, তারপরে আবার 8 বছর পরে, মানে আরও বেশি ডিলে হয়ে গেছে। ওকে, যাই হোক, এটা বাদ দাও। এখন এই যে কাহিনী, এইটা কি বুঝতে পারছো কিনা তাই বলো। তাহলে একটা হচ্ছে 400-র কাহিনী, একটা হচ্ছে 4-এর কাহিনী। ওকে, এখন আমরা শর্তে যাবো, আমাদের অ্যালগরিদম প্রচার করা লাগবে। এবার বুঝতে পারলা কোনটুকু মানুষ জানে না আর কোনটুকু জানে? এটুকু জানানো উচিত ছিল। আচ্ছা, হইল। আমি এইটা মুছে দিলাম, আমার শর্তগুলো আমি একটু লিখে নিব, একটু খেয়াল করে দেখো, এই কথা বলো না। দুইটা লজিক আমি এখান থেকে বের করছি। একটা হচ্ছে যে কোনো ইয়ার 4 দিয়ে ভাগ করে ভাগশেষ সমান সমান কি দেখানো লাগবে? 0। আর আরেকটা যে কোনো ইয়ার, সেটা শতবর্ষ হতে পারে, মানে দুটো লজিক আর কি। এইটা কত? 400 দিয়ে ভাগ করে ইকুয়াল টু 0 দেখানো লাগবে। ওকে, সাথে আরেকটা বিষয় একটু অ্যাড করবো, যেহেতু আমি সি প্রোগ্রাম করতেছি কম্পিউটারের জন্য, ও তো অনেক বাচ্চা টাইপের, ওকে আরও ক্লিয়ারভাবে বোঝানো লাগবে। আমি বুঝতে পারছি এটা 400 বছরের জন্য শতবর্ষ, কিন্তু এই 4 দিয়ে কিন্তু আবার শতবর্ষগুলোকেও ভাগ যায়, যায় না? এটা দিয়ে কিন্তু কোনো সাধারণ সাল, ধরো আমি যেরকম বলছি 2024 সাল, এটা তো একটা লিপ ইয়ার ছিল, তুমি 400 দিয়ে ভাগ করলে যাবে? যাবে না, তাই না? সো এটা নিয়ে আমার চিন্তা নাই, কিন্তু এটা নিয়ে আমার আবার একটু চিন্তা আছে। কারণ যে কোনো শতবর্ষ সালকে আমি যদি আবার 4 দিয়ে ভাগ করি, ভাগ কিন্তু চলে যাবে, তাহলে ওটা আবার বোঝানো লাগবে। আমি এইখানে যেটা ইউজ করতেছি ওটা শুধুমাত্র শতবর্ষের মধ্যবর্তী সালগুলো চেক করার জন্য, আর এইখানে যেটা ইউজ করছি ওটা শতবর্ষের জন্য। এটা তো বোঝা যাচ্ছে, কিন্তু এইটাকে বোঝানো লাগবে। সো এই জিনিসটার জন্য আরেকটা শর্ত একটু এক্সট্রা করে আসবে। এক্সট্রা তোমরা এই এখন লিখো না, চিহ্নটা একবারে লিখবা, জাস্ট একটু দেখো। এটাকে লজিক্যাল অ্যান্ড বলে, পরে বলতেছে এটার কাহিনী। এই যে এটা আসছে, এইটা এই সাল যেগুলো শতবর্ষের মধ্যবর্তী সাল, সেটা চেক করার জন্য। আর এখানে এসে আরেকটা কথা লেখা লাগবে যে ওয়াই পার্সেন্টেজ 100 নট ইকুয়াল টু 0। কিছু কথা নতুন আসছে, ওগুলো আমি বোঝাই দিচ্ছি এখন। ওকে, প্রথমত ডাবল ইকুয়াল তোমরা দেখছো, দেখে আসছো না? ছিল। এই নট ইকুয়াল দেখছো, বলা ছিল, তখন বলা ছিল, যখন ডাবল ইকুয়াল দেখানো হয়েছিল তখনই বলেছিলাম যে এইটা মানে হচ্ছে তুমি এখন আর এভাবে লিখতে পারবা না, এই যে গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, বলছিলাম না? নট অর ইকুয়াল, নট ইকুয়াল। একটু কষ্ট করে হলে তুলে নাও, যেটা নট সমান না, আমরা সাধারণত কেটে দিই না, নট ইকুয়াল টু বোঝানোর জন্য কেটে দিই না? তাহলে নট ইকুয়াল টুর জন্য এখানে কি আসে? এই যেরকম আশ্চর্যবোধক চিহ্ন আর সাথে একটা ইকুয়াল, প্রয়োজনে সাইডে নোট করে নাও, দিয়ে একটু বোল্ড করে নিও, তাহলে হবে। যেটা নট ইকুয়াল এটা গ্রেটার দেন ইকুয়াল বোঝানোর জন্য, এটা লেস দেন ইকুয়াল, এত নট ইকুয়াল তো বললাম আমি। তুলে নিয়ে গেলে এমসিকিউতে আসে টুকটাক জিনিসপত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতেছি, এটাই ক্লিয়ার করে নিক, সবাই তুলে নিক, সব বলবো, সমস্যা নেই। ওকে, তাহলে ডাবল ল্যান্ড। ওকে, একটু তাকাও, খেয়াল করে দেখো, আমি এই যে শর্তটা ইউজ করছি, এই শর্তটা দিয়ে বোঝাই যে এইটা শতবর্ষের মধ্যবর্তী সাল।
এই শর্তটা দিয়েই বোঝায় এটা শতবর্ষের মধ্যবর্তী। কারণ শতবর্ষের মধ্যবর্তী যে কোনো সাল তুমি নাও, 2001ই নাও না কেন, এটা কি জীবনে 100 দিয়ে ভাগ শেষে ভাগ বের করা যাবে না? তাহলে অবশ্যই নট ইকুয়াল টু কি হওয়া লাগবে? 0। তাহলে ঠিক আছে না কন্ডিশন? আমি তো ওটাই বলছি যে তুমি সালটাকে 100 দিয়ে ভাগ করবা এবং সেটা কার সমান হওয়া লাগবে? নট ইকুয়াল টু 0। তার মানে ওইটা শতবর্ষের মধ্যবর্তী সাল। তাহলে একটু মনে রাখবা কষ্ট করে হলেও যে এইটা শতবর্ষের মধ্যবর্তী চেক করার জন্য এবং এইটা কনফার্মেশনের জন্য যে ওটা আদতেও শতবর্ষের মধ্যবর্তী সালগুলো হচ্ছে কিনা। ওকে, হয়েছে এটুকু পর্যন্ত? এবং এইটা ডিরেক্ট শতবর্ষ চেক করার জন্য। ক্লিয়ার আমার কথা? তাহলে এ একটা কন্ডিশন, এ একটা কন্ডিশন হইল, বুঝছো? এখন আমি যে এই কাহিনীটা একটু বোঝাবো, বোঝা শুরু করবো। তোমরা একটু লিখে নাও তো, অপারেটর বলে লিখে নাও, লজিক্যাল অপারেটর বলে লিখে নাও। আমি তোমাদের অপারেটর পরে সুন্দর ডিসকাস করে পড়াবো, কিন্তু এখন এটা শেখানোর জন্য লাগবে এটা আমার। লিখে নাও লজিক্যাল অপারেটর। এই জন্য বললাম এটাতে সময় লাগবে, অনেক কিছু শেখানো লাগবে এক্সট্রা করে। লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর লিখছো? লজিক্যাল অপারেটর, অনেকগুলো অপারেটর আছে কিন্তু আমি আপাতত শুধু লজিক্যালটা দেখাচ্ছি দরকারের জন্য। এই কথাটা, এই যে এইটা, এটা সবাই আগাইতে পারো? তাহলে এমনি দিয়ে রাখো, সে কেমনে দিচ্ছে, ওই যেভাবে পারো দিয়ে রাখো, এভাবে দিয়ে রাখো। তাহলে পারো তো পারো, ভালোই। এটাকে, এটার নাম দাও যে লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড। আর এই যে ডাবল দাগ, এইটা হচ্ছে লজিক্যাল অর। আর এই যে এইটা লজিক্যাল নট। এই যে আশ্চর্যবোধক শুধু লজিক্যাল নট। ওকে, ঠিক আছে। নাও ফার্স্ট তুলছিস, হইল? ওকে, এখন এই বিষয়টা বুঝে নাও। এটা একটা শর্ত, এটা একটা শর্ত, দুটাই কন্ডিশন। আমি যে কোনো কন্ডিশনের জন্য এই চিত্রটা ইউজ করি। নেম কি শেপ? হ্যাঁ, যাই হোক, ডায়মন্ড শেপ, থিঙ্ক রিচ। ওকে, এখন এই কন্ডিশন মানে ইফ, ধরে নাও এই দুটা জিনিসই একটা কন্ডিশন প্রকাশ করতেছে। ওকে, এই দুইটা আমি লিখতে পারছি না, বড় হবে এখন আপাতত। তাহলে এই দুইটা যদি একটা কন্ডিশনের মধ্যে হয়, মানে একটা বক্সের মধ্যে আসছে, কন্ডিশন বক্সের মধ্যে আসছে, এই দুটা পোর্শন আছে না, একটা নো এর জন্য, একটা এসের জন্য। এবার একটু বোঝার চেষ্টা করো, যদি এই পুরা জিনিসটা এসের দিকে যাইতে হয় এবং যদি এই পুরা জিনিসটার জন্য নো এর দিকে যাইতে হয়, তাহলে ছোট্ট একটা বিষয় মনে রাখা লাগবে, মাঝখানে কি ইউজ করছে আমি? লজিক্যাল অ্যান্ড। তোমরা লজিক্যাল অ্যান্ড বিষয়টা এভাবে মনে রাখবা যে এইখানে তখনই এই কন্ডিশনটা বা এই পুরা কন্ডিশনটা সত্যর দিকে যাবে যখন এইটা আর এইটা দুটাই সত্যি হবে। ওকে, আপাতত বুঝে রাখো, ফ্লোচার্ট আমি বলে দিচ্ছি। লজিক্যাল অ্যান্ডের কাজই হচ্ছে উভয় পাশের কন্ডিশন যদি সত্য হয় তবেই আউটপুট ইয়েসের দিকে যাবে। ওকে, আর বাই এনি চান্স যদি একটা কন্ডিশনও মিথ্যা হয় বা ফলস হয়, তাহলে আউটপুট কোন দিকে যাবে? নয়ের দিকে। বুঝতে পারছি আমি এটা? তো ছোট্ট করে একটু লিখে রাখো, আশেপাশে ছোট্ট করে লিখে রাখো পাশ দিয়ে যে উভয় কন্ডিশন সত্য হলে আউটপুট সত্য, নয়তো মিথ্যা। উভয় কন্ডিশন সত্য হলে আউটপুট সত্য, নয়তো মিথ্যা। ওই লিখো শেষ করুন। উভয় কন্ডিশন সত্য হলে আউটপুট সত্য, নয়তো মিথ্যা। এই জিনিসটা এমসিকিউতে আসে। উভয় কন্ডিশন সত্য হলে আউটপুট সত্য, নয়তো মিথ্যা। উভয় কন্ডিশন সত্য হলে আউটপুট সত্য, নয়তো মিথ্যা। এই যে একটা কন্ডিশন, এইটা। ওকে, এবার একটু তাকাও আমার দিকে। এখানে যদি একটাও কিন্তু মিথ্যা হয়, মানে একটা যদি ফলস করে, তাহলে পুরো কন্ডিশনে কিন্তু ফলস হয়ে যাবে। আবার যদি দুটাও ফলস হয়, তাও কি হবে? ফলসই হবে। এটাই তো বোঝাইলাম আমি। তখনই সত্য হবে যখন উভয় পাশের কন্ডিশনই সত্য হবে। ক্লিয়ার আমার কথা? ওকে, ঠিক আছে। আর এই যে অর, এটা এখন একটু শেখানোর খুব একটা দরকার নেই, তারপরে বলি। এই অরটা এরকমভাবে কাজ করে, যদি এক পাশেরটাও সত্য হয় তাও সত্য। এটা তখনই মিথ্যা হবে যখন উভয় পাশে মিথ্যা, ওটার উল্টা আর কি। বুঝতে পারছো? এটা কাজে লাগে না। তারপরেও এই অরের ক্ষেত্রে ধরো এখানে অ্যান্ডের পরিবর্তে আমি অর চিহ্ন লাগাই দিছি, এই পাশে একটা কন্ডিশন আছে, এই পাশে আছে। এটা তখনই আউটপুট সত্যর দিকে যাবে যখন একটাও সত্য হবে, মানে একটা সিম্পলি সত্য হইলেও আউটপুট এসের দিকে। আর এটা তখনই মিথ্যা হয় যখন উভয় পাশের কন্ডিশনই মিথ্যা। ক্লিয়ার? ওটারই উল্টা। আচ্ছা, এটা এখন আর বোঝার দরকার নেই, এটা আমরা পরে অপারেটর তো পড়বই। ওকে, তোমরা এটা কি বুঝছো? তাই বলো।
যেটা তখনই ওয়ার্ক করবে বা তখনই সত্যর দিকে যাবে যখন উভয় পাশের কন্ডিশনই সত্য হবে, আর একটাও মিথ্যা হলে আউটপুট মিথ্যা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমি মুছে দিলাম। আমরা এখন ফ্লো চার্ট দেখবো। আগে ফ্লো চার্টটা দেখো, লিখো ফ্লো চার্ট ওপরে, ফ্লো চার্ট, ফ্লো চার্ট, ফ্লো চার্ট। ওকে, একটু স্পেস নিয়ে রাখো, হ্যাঁ এটাতে লাগবে মোটামুটি বড়ই। এইখানে একটা স্টার্ট, আমি ছোট করে লিখছি স্টার্ট। ইনপুট এখানে কয়টা হবে? যেহেতু একটা সালকে দেখতে চাই তাহলে অবশ্যই ইনপুট একটা আসবে না, তাহলে ইনপুট ওয়াই, ইনপুট ওয়াই, সাল নেওয়ার জন্য ওয়াই নিছি, বুঝল? এবার এইখান থেকে আমি যেভাবে আঁকাচ্ছি এটা আঁকাইতে থাকো, পরে গিয়ে বোঝা দিলে বুঝে যাবো যে এইখানে ইনপুট নেওয়ার ঠিক পরবর্তী মোমেন্টেই আমি কন্ডিশন চেক করা শুরু করব। সেটা প্রথম কন্ডিশনের জন্য, যে একটু বড় করে আঁকানো লাগবে রে, if y পার্সেন্টেজ 400 ইকুয়াল টু 0, এই কথা না, এই যে এইটা প্রথমে এই কন্ডিশনটা যেটা শতবর্ষ চেকের জন্য, ওকে আসছে। তাহলে এইটা যদি সত্য হয়, ইয়েস সত্য হয়, দেখো এটা যদি সত্য হয়ে যায় তাহলে আউটপুট কি হবে? লিপিয়ার হবে না? যদি সত্য হয়ে যায়, বললাম তো তোমরা এটা তুলে নাও, তো ফর্মেটটা তুলে নাও, তারপরে বুঝাই। এখন তোমাদের মাথায় আসবে না আমি বুঝতে পারছি, তোমাদের মাথায় ওইভাবেই ঢোকানো লাগবে যেভাবে তোমরা বোঝো। আউটপুট লিপ ইয়ার, আমি শর্টে লিখলাম এল ইয়ার, মানে লিপ ইয়ার, হ্যাঁ লিপ ইয়ার, ওকে। তারপরে এই পাশে যদি এটা মিথ্যা হয়, এটা একটু বেশি বড় করে টানা লাগবে, তোমাদের কি জায়গা হয়? দেখো দেখি, আমার তো কথা। এই যে আউটপুট লিপিয়ার, আর এইখানে এসে আচ্ছা পরে দিচ্ছে এটা, এই পাশে এসে নো, তোলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে আউটপুট লিপিয়ার, আউটপুট নট লিপিয়ার, আর কন্ডিশন তো লিখে আছে ইফ লিখে দুইটা। এখন এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হতে পারে, যে কোনো একটা অ্যান্সার হতে পারে, যে কোনো একটা। এই জন্য আমি এই যে সব কিছু কানেক্ট করে দিচ্ছি, লাস্টে এইখানে গিয়ে এন্ড, এইটা লাস্টে এইখানে গিয়ে এন্ড, ওকে। তুলে নাও, আমি সব ক্লিয়ার করে দিচ্ছি এখনই। লেখাগুলো বুঝতে পারছো? লেখা বোঝা যায়? এত ভালো প্রশংসা কেউ করে না আমার লেখা নিয়ে, তুই প্রথম বললি রে। এগুলো করলে মনে ঢপ মারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নো তো হবে এইখানে না, ঠিক আছে, ওটাই অভ্যস্ত হয়ে গেছে, আমাকে বলো, ওটাই ভালো লাগে আমার। 1900 এই হয়েছে, একটা 1700 সাল নিলাম, একটা 1800 নিছি, বা 1600 নিলাম সরি, আর আরেকটা হচ্ছে 2024, আরেকটা 2025। নাও এই 4টা সাল আমরা এখন চেক করব কোনটা কি হবে না হবে, কেমনে হবে, একটু বুঝাই দাও মাঝে মধ্যে, তাহলেই হবে। আমি জাস্ট বুঝাই দিই, শুধু মুখস্থ করলে হয়ে যেত, আমি চাইলেই বলতে পারতাম এটা মনে রাখো, অ্যালগরিদম এটা মনে রাখো, তাইলে শেষ। একটা নিয়ে তো ঝামেলা করছে এই জন্যই। তাকাও হয়েছে, এই ঘটনাটা একটু মনে রাখো। এবার এখানে একটু ফলো করো, তাইলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত এইখানে আমি 4টা সাল নিচ্ছি, একটা 1700, একটা 1600, 2400, সরি 2024, আর একটা 2025। তুমি জানো এখানে কোনটা কোনটা লিপ ইয়ার হবে। এটা কি লিপ ইয়ার হবে? না। 400 দিয়ে ভাগ করলে লিপ ইয়ার হবে না। এটা কি লিপ ইয়ার হবে? হবে। 400 দিয়ে ভাগ করলে হবে। আর এইটা লিপ ইয়ার হবে? হবে। কিন্তু এটা লিপ ইয়ার হবে না, এটা নর্মালি আমি জানি, কিন্তু ওটাই আমি এখানে প্রুভ করে দেখাবো। যে কোনো একটা পিক করো, লেটসে আমি 1700 ধরছি, সাল হিসেবে 1700 নিচ্ছি।
তাহলে এখানে আসলে ইনপুট নিচ্ছে 1700, ভেবে দেখো ইনপুট যখন 1700 নিলাম এইখানে চলে আসছে এর পরে, এখন 1700কে প্রথমে কত দিয়ে ভাগ করবে 400, তাহলে 400 দিয়ে ভাগ করছো, তাহলে 400 দিয়ে ভাগ করলে এইটা কি জিরো জীবনেও হবে? হবে না, তাহলে অবশ্যই ইএস সেকশনে তো যাবে না, যাবে কোথায়? নয়েজ সেকশনে। এখানে আসছে এই জায়গাতে দুই জায়গাতে 1700 বসে গেছে। এখন তুমি এটাকে 4 দিয়ে ভাগ করতেছো, 1700কে 4 দিয়ে ভাগ করলে কিন্তু চলে যায় না ভাগ? অবশ্যই যাবে, অবশ্যই ইকুয়াল টু জিরোই হবে, হবে কি না? ভাগশেষ ইকুয়াল টু কি আসবে? জিরো। কিন্তু এখানে অ্যান্ড, আমি ছোট্ট একটা ইয়ে করছি, এখানে অ্যান্ড লেখা লাগতো ছোট্ট করে, তোমরা অ্যান্ড লিখছো সবাই? ওই যে মাঝখানে অ্যান্ডটা লেখা হয় নাই, মাঝখানে অ্যান্ডটা লেখা হয় না, বুঝছো? অ্যান্ডটা লেখা হয় না মাঝখানে। ওকে, আচ্ছা আমি একটু ক্লিয়ার করেই লিখি, এখন লিখলাম মাঝখানের অ্যান্ডটা লিখি নাই, ওয়াই পার্সেন্টেজ ওকে নট ইকুয়াল টু জিরো, নট ইকুয়াল টু জিরো। খেয়াল করে দেখো আমার এইখানে এই যে বললাম 400 দিয়ে ভাগ গেল না, নোতে আসলো, এসে এখানে পড়ছে, এখানে ওয়াইয়ের মান 1700, এখানে 1700 আসছে। যখন এইখানে ওয়াইয়ের মান 1700 আসলো তখন তুমি 4 দিয়ে ভাগ করলে এবং ভাগশেষ অবশ্যই কি আসবে? জিরো আসবে, এটা ফিক্সড, ভাগশেষ কি আসবে? জিরো। কিন্তু এখানে অ্যান্ড যেহেতু ইউজ করছি, খালি একটা কন্ডিশনকে সত্য হলে হবে না, আরেকটাকে কি হওয়া লাগবে? সত্য হওয়া লাগবে, তবেই আউটপুট সত্য আসবে, যেটা আমি কেবলই বলে আসলাম। তাহলে এবার যদি তুমি এখানে 1700 লাগো মানে রাখো, দিয়ে 100 দিয়ে ভাগ করো, ওটা কিন্তু অবশ্যই ভাগ চলে যাচ্ছে না? চলে যাবে কি না? 1700 দিয়ে যদি তুমি 100 দিয়ে ভাগ করো তাহলে অবশ্যই কিন্তু জিরোই আসবে, কিন্তু আমার লাগবে কি? নট ইকুয়াল টু জিরো হওয়া লাগবে। এখানে হয়ে গেল কি? ইকুয়াল টু জিরো হয়ে গেছে। তাহলে একটা কন্ডিশন ঠিক থাকলেও আরেকটা কন্ডিশন কি হচ্ছে? মিথ্যা হচ্ছে। তাহলে এইটা কি আর ইএস এর দিকে যাবে না? আমি তো বললাম লজিক্যাল অ্যান্ড থাকা মানে দুটাকেই সত্য হওয়া লাগবে, তবেই আউটপুট ইএস এর দিকে যাবে, নয়তো আউটপুট নো এর দিকে। তাহলে এই পাশ দিয়ে নো হয়ে যাবে এবং দেখাবে কি? আউটপুট নট লিপিয়ার। ক্লিয়ার আমার কথা, যেটা আমি ওখান থেকে ব্যাখ্যা করলাম। তাহলে এটা এমনিতেই নট লিপিয়ার ছিল, আমি জানতে যে নট লিপিয়ার হইল। ওকে, এবার পরের এটা চুজ করো, পরের এটা এইখানে 1600 আসছে, এইখানে বসলো, ডিরেক্ট 400 দিয়ে ভাগ চলে যাচ্ছে না, তার মানে ইয়েস হয়ে গেল। তাহলে আউটপুট কি দেখাই দিবে? লিপিয়ার, শেষ, এখানে এটাই শেষ, অত কাহিনী নেই। কিন্তু পরবর্তী সালটা এই যে এইটা আছে 2024, তাহলে তুমি এখানে আসছো, অবশ্যই 400 দিয়ে তো ভাগ যাবে না, যাবে কি? যাবে না। 400 দিয়ে ভাগ না গেলে নোয়ের দিকে যাবে, তখন এখানে এসে আবার 2024 বসছে, এখানে এখানেও 2024 বসলো। 2024কে 2024কে 4 দিয়ে তো অবশ্যই ভাগ যাচ্ছে না, ইকুয়াল টু কি আসবে? জিরো। এবং 2024কে কি 100 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে তো বলে তো রাখছি আমি, ভাগ করা আসলেই যাবে না, হবে না, ভাগ করতে আমি দিব না। তাহলে এইটাও সত্য, এইটাও সত্য, দুটাই সত্য, তাহলে কোন দিকে চলে যাবে? এস এর দিকে। তখন দেখাবে কি? আউটপুট লিপিয়ার। ক্লিয়ার আমার কথা? লাস্ট ওয়ান, ফাইনাল ওয়ান, 2025। এবার তুমি এখানে 25 বসাইলা, আবার নোতে গেল, যেহেতু 400 দিয়ে ভাগ হয় না, তাহলে এখানে আসলো, এসে এখানে বসছে, এটা তো আগেই মিথ্যা হয়ে গেল, মিথ্যা হয়ে গেছে না? তুমি 4 দিয়ে 2025কে ভাগ করতে পারবা না, তাই তো ওখানেই মিথ্যা। এটা হোক না হোক আমার দেখার বিষয় আছে, কারণ লজিক্যাল অ্যান্ড কাজই করে এইভাবে, একটা মিথ্যা হয়েছে মানে আউটপুট মিথ্যার দিকে, তাহলে আউটপুট নট লিপিয়ার, শেষ, এইভাবে। ক্লিয়ার আমার কথা? এটা গোটাটা মনে রাখবা, তাহলে হয়েছে। ব্যাখ্যা করতে খুব একটা বলে না, যদি ধরে স্যারকে ব্যাখ্যা করে দেখাবো তাইলে হয়েছে। বাই এনি চান্স তোমরা দেখছো কিনা তোমাদের প্র্যাকটিক্যালের উপরে জোর দেওয়া হচ্ছে, আমি এটা প্রথম থেকে বলছিলাম, শিক্ষামন্ত্রী 2 দিন আগে এটা বলছে, আমি এটা প্রথম থেকে বলে আসছি, তোমাদের প্র্যাকটিক্যালের উপরে জোর দেবে, প্র্যাকটিক্যালের উপরে জোর দেবে, এটা মনে রাখ। ওকে, যাই হোক, অ্যালগোরিদম আমি একটু চাই তোমরা নিজের মতো করে লিখো, তারপরে আমি না হয় কালকে লিখে দেবো। কি লিখবা? অবশ্যই না না লিখা লাগবে, এইটুকু পাবা না, ওটা না হয় লুপ ছিল, এটা তো লুপ নাই, এটা তো লুপ নাই, নিজের মতো করে লিখো, এটা দরকার আছে তো। ওকে ঠিক আছে, পর্যন্ত থাক। নেক্সট দিন কিন্তু ক্লাস হবে মাস্ট, সামনে বুধবার ফিক্সড, না আসলে কিন্তু অবস্থা খারাপ।